হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। জিকে পোস্টমর্টম সিরিজের আজকে 2 নম্বর ক্লাস। আজকের ক্লাসেও বিগত বছরের একটা প্রশ্ন আলোচনা করব এবং সেই প্রশ্ন রিলেটেড ম্যাক্সিমাম ইনফরমেশনটুকু দেওয়ার চেষ্টা করব। প্রতিটা তথ্যই তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং ক্লাসটা তোমরা মন দিয়ে দেখবে এবং যেগুলো অজানা ইনফরমেশন পাবে সেগুলো নোট করে রাখবে। আজকের প্রশ্ন দেখো, 1881 সালে ভারতীয়দের দ্বারা পরিচালিত সীমিত দায়বদ্ধতার প্রথম ব্যাংক কোনটা? ইংলিশটা দেখো, ইন ইন্ডিয়া দ্য ফার্স্ট ব্যাংক অফ লিমিটেড লায়াবিলিটি ম্যানেজড বাই ইন্ডিয়ান অ্যান্ড ফাউন্ডেড ইন 1881 ওয়াজ। লিমিটেড লায়াবিলিটি এটার মানে কি? যে এই ব্যাংকের উপর ভারতীয়দের পুরোপুরি মালিকানা ছিল না, আংশিক ছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে আওধ কমার্শিয়াল ব্যাংক। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল প্রশ্নেই বলা আছে, 1881 সাল। কোথায় হয়েছিল? ফাইজাবাদ। ফাইজাবাদ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, ইউপি। প্রশ্ন আসবে যে ভারতের প্রথম ব্যাংক কোনটা, তো তার উত্তর হবে ব্যাংক অফ হিন্দুস্তান। কত সালে প্রতিষ্ঠা হয়? 1770। কোথায়? আমাদের কলকাতা, তখন নাম ছিল ক্যালকাটা। তাহলে ভারতের প্রথম ব্যাংক হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। কত সাল? 1770। খুব ইম্পর্টেন্ট একটা সাল। এই বছর কি হয়েছিল? বাংলাতে 76-এর মন্বন্তর। কয়েক লক্ষ মানুষ এই দুর্ভিক্ষের কারণে মারা গিয়েছিল। পরের প্রশ্ন, ভারতের প্রথম কোন ব্যাংক যেখানে ভারতীয়দের আংশিক মালিকানা ছিল? যেটা এই প্রশ্নেই বলা আছে। সঠিক উত্তর হবে আওধ কমার্শিয়াল ব্যাংক। কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? ফাইজাবাদ, ইউপি, উত্তরপ্রদেশ। কত সাল? 1881। এটাও খুব ইম্পর্টেন্ট সাল। এই বছর প্রথম অফিসিয়াল সেন্সাস হয়েছিল, জনগণনা। তার আমলে রিপন। এটা হলো অফিসিয়াল সেন্সাস। এর আগে কোনো জনগণনা হয়েছিল? হ্যাঁ হয়েছিল, 1872 সাল। তার আমলে লর্ড মায়ো, যাকে কার্যরত অবস্থায় আন্দামানে শের আলী হত্যা করেছিলেন। এরপর প্রশ্নের টপিকে ফিরে আসা যাক। নেক্সট প্রশ্ন আসবে যে ভারতবর্ষের প্রথম ব্যাংক যেটা সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা পরিচালিত, তার উত্তর হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটাকে পিএনবি বলা হয়। কত সালে প্রতিষ্ঠা হয়? 1894। 1893 শিকাগো সম্মেলন হয়েছিল, তার ঠিক পরের বছর। এবার দেখো, ব্যাংক অফ হিন্দুস্তান 1770 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এবার প্রশ্ন জানতে পারে যে এখন এই ব্যাংকটা কোথায় গেল? তো তার উত্তর হচ্ছে বর্তমানে এই ব্যাংকের অস্তিত্ব নেই। প্রতিষ্ঠা হয় 1770, আর 1832-এর দিকে গিয়ে এই ব্যাংকটা বন্ধ হয়ে যায়। 1832 মানে লর্ড উইলিয়াম বেন্টিকের আমলে। এরপর আউধ কমার্শিয়াল ব্যাংক 1881 প্রতিষ্ঠা হয়। পরে এটা 1958 সালে পিএনবির সঙ্গে যুক্ত হয়ে যায়, মার্জ হয়ে যায়। এরপর এলাহাবাদ ব্যাংক, সব থেকে পুরানো ব্যাংক, বর্তমানে এক্সিস্ট করছে। এই ব্যাংক 1865 সালে প্রতিষ্ঠা হয়, যেটা আবার 2020 সালের দিকে ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে মার্জ হয়ে যায়। কত সালে? 2020। এই বছর 10টা ব্যাংক মার্জ হয়ে 4টে ব্যাংকে পরিণত হয়। বর্তমানে টোটাল পাবলিক সেক্টর ব্যাংক কতগুলো? 12টা। ইকোনমির ভাষায় বর্তমানে ভারতে 12টা ন্যাশনালাইজড ব্যাংক রয়েছে। বর্তমান বলতে 2024-এর ডিসেম্বর মাস পর্যন্ত। ব্যাংকগুলোর নাম জেনে রাখা ভালো, যারা এনটিপিসি দিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথমে আছে এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর বি দিয়ে 3টে, ব্যাংক অফ ইন্ডিয়া, বিওআই, ব্যাংক অফ বরোদা, বিওবি, আর ব্যাংক অফ মহারাষ্ট্র, বিওএম। টোটাল হলো 4টে। সি দিয়ে আছে 2টো, প্রথমত কানাড়া ব্যাংক, আর একটা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, সিবিআই।
এরপর আই দিয়ে আছে দুটো, প্রথমত ইন্ডিয়ান ব্যাংক, যেটার সঙ্গে এলাহাবাদ ব্যাংক মার্জ হয়েছিল 2020 সালে, আর একটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। টোটাল হলো 8টা। বাকি পি দিয়ে পিএনবি আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আরেকটা ব্যাংক হয় পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, দুটো কিন্তু আলাদা ব্যাংক। 8 × 2 = 10। এরপর ইউকো ব্যাংক আর ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, টোটাল 12টা। প্রথমত এসবিআই ব্যাংক দিয়ে 3টে, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ মহারাষ্ট্র। কানাডা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সিজি দুটো। ইন্ডিয়ান দিয়ে দুটো, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। ইউ দিয়ে দুটো, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক। আর পি দিয়ে দুটো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। এলাহাবাদ বর্তমান নাম কি? প্রয়াগরাজ। কত সালে এই নামটা চেঞ্জ হয়? 2018 সাল। তাহলে দেখো 2020 সালে আমি কি বললাম, যে 10টা ব্যাংক থেকে 4টে ব্যাংক হয় মার্জ হয়ে। 2019 সালেও ব্যাংক অফ বরোদার সঙ্গে দুটো ব্যাংক মার্জ হয়। বর্তমানে টোটাল কতগুলো ন্যাশনালাইজড ব্যাংক আছে বললাম? 12টা। প্রথম কোন বছর এই ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ শুরু হয়? 1969 সাল। কতগুলো ব্যাংকের জাতীয়করণ করা হয়? 14টা ব্যাংকের। নেক্সট কোন বছর? 1980 সালে। এই বছর আরো 6টা ব্যাংকের জাতীয়করণ করা হয়। টোটাল কতগুলো হলো দেখো? 20টা। এরপর বিভিন্ন সময়ে ব্যাংকগুলো মার্জ হতে হতে এখন বর্তমানে টোটাল 12টা ন্যাশনালাইজড ব্যাংক গিয়ে দাঁড়িয়েছে। এই সালগুলো খুব ইম্পর্টেন্ট, ইভেন ডেটগুলোও খুব ইম্পর্টেন্ট। প্রথমে 1969 সাল, যখন 14টা ব্যাংকের জাতীয়করণ করা হয়। কোন দিন করা হয়? 19/7, 19শে জুলাই, ডেটটা মনে রাখবে। আর 1980 সালে এটা 1লা বৈশাখ, 15ই এপ্রিলে করা হয়। কোন সরকার? 1969 এটা ইন্দিরা গান্ধী। আর 1980 থেকে 84 এটাও ইন্দিরা গান্ধী। মানে দুই ক্ষেত্রেই কার সরকার ছিল? ইন্দিরা গান্ধীর সরকার। এবার তোমরা মনে করতে পারছো কিনা দেখো, 1969 মানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়? 4 নম্বর, 4th 5-year প্ল্যান। আর যে বছর 6টা ব্যাংকের জাতীয়করণ হয় সেটা ছিল 1980, মানে 6th 5-year প্ল্যান। 1969 সাল ভারতের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা সাল। এই বছর কি প্রতিষ্ঠা হয়েছিল? গত ক্লাসেই বলেছি, ইসরো। আর ঠিক এই বছরই নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 করে চাঁদে পাড়ি দিয়েছিলেন। এরপর দেখো, ব্যাংক অফ হিন্দুস্তান 1770 সালে প্রতিষ্ঠা হয়। তারপর মনে রাখবে 1806 সাল ব্যাংক অফ কলকাতা এস্টাবলিশ হয়েছিল, তখন ক্যালকাটা, যেটা পরে গিয়ে নামটা চেঞ্জ হয়, ব্যাংক অফ ক্যালকাটা থেকে ব্যাংক অফ বেঙ্গল হয় 3 বছর পর, অর্থাৎ 1809 সালে। এরপরের সালটা মনে রাখবে 1840 সাল। এই বছর ব্যাংক অফ বম্বে প্রতিষ্ঠা হয়েছিল, বিবিএম। নেক্সট হচ্ছে 1840-এর 3 বছর পর 1843 সাল ব্যাংক অফ মাদ্রাজ। বিবিএম এইভাবে মনে রাখবে, বেঙ্গল, বম্বে আর হচ্ছে মাদ্রাজ। ব্যাংক অফ বেঙ্গল, যেটা আগে কি নামে প্রতিষ্ঠা হয়েছিল? ব্যাংক অফ ক্যালকাটা, 1806 সাল। এরপর 1840 ব্যাংক অফ বম্বে, 1843 ব্যাংক অফ মাদ্রাজ। এই 3টে ব্যাংককে একসঙ্গে প্রেসিডেন্সিয়াল ব্যাংক বলা হতো। প্রেসিডেন্সিয়াল ব্যাংক কোন কোন ব্যাংক? বিবিএম, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বম্বে আর ব্যাংক অফ মাদ্রাজ। এই 3টে ব্যাংক পরে গিয়ে 1921 সালে মার্জ হয়ে যায়, আর নতুন নাম হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। সালটা কত বললাম? 1921 সাল। এটাও খুব ইম্পর্টেন্ট একটা সাল। কোন বিদ্রোহ হয়েছিল? মোপলা বিদ্রোহ। কোথায়? কেরালা। এই বছরেই
এই তিনটে প্রেসিডেন্সিয়াল ব্যাংক মিলে কি তৈরি হয়? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা স্বাধীনতার পর 1955 সালে নতুন নাম হয়, সেটা হচ্ছে SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রথমে তিনটে ব্যাংক ছিল, BBM, ব্যাংক অফ বেঙ্গল, বম্বে এবং মাদ্রাস। এই তিনটে একজোট হয়ে 1921 সালে কি তৈরি হলো? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। আর সেটাই 1955 সালে নতুন নাম হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, এখানে একটা ভালো পয়েন্ট আছে। এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা একটা কমিটি রিকমেন্ডেশন করেছিল। এই কমিটির নামটা তোমাদের জানতে হবে, গোরওয়ালা কমিটি। এই কমিটি 1952 সালের দিকে গঠন হয় আর 53 সালে এদের রিপোর্ট পেশ করে যে ইম্পেরিয়াল ব্যাংকটাকে নতুন নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেওয়া হোক। আর তাদের সুপারিশ অনুযায়ী 1955 সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নতুন নামকরণ করা হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার লোগোটা দেখবে মাঝখানে একটা এরকম কি হোল থাকে। তো এখান থেকেও প্রশ্ন আসে, কি হোলটা মনে রাখবে। আর কালার তো জানো, ব্লু কালার। আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার লোগোতে কি থাকে বলো তো? একটু খেয়াল করে দেখো, এখানে তোমরা তাল গাছ দেখতে পাবে, পাম ট্রি এবং টাইগার দেখতে পাবে, বাঘ। আর দু রকম লেখা পাবে, একটা ইংরেজিতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর সেটাই পাশে হিন্দিতে লেখা আছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়? স্বাধীনতার আগে 1935 সাল। কোন অ্যাক্ট অনুযায়ী? RBI অ্যাক্ট, এর 1 বছর আগে 1934। তাহলে প্রশ্ন যদি পড়ে RBI অ্যাক্ট কত সালে? 1934। আর এই অ্যাক্টের ঠিক পরের বছর 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়। এই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এই নামটাও একটা কমিটির সুপারিশ করেছিল। কমিটির নাম ছিল রয়্যাল কমিশন। আর এটা লিড করছিলেন ইয়ং হিল্টন, YOUNG, ইয়ং হিল্টন। তো সেজন্য এটাকে ইয়ং হিল্টন কমিশনও বলা হয়। তাহলে প্রশ্ন যদি এমন আসে যে RBI নামটা রিকমেন্ডেশন কে দিয়েছিল, তো অপশনে তোমরা আইদার রয়্যাল কমিশন পাবে, নয়তো ইয়ং হিল্টন কমিশন পাবে, যে কোনো একটা উত্তর করবে। এবার দেখো, এটা হলো স্বাধীনতার আগে। আর স্বাধীনতার পর কত সালে RBIটা জাতীয়করণ করা হয়, অর্থাৎ ন্যাশনালাইজড করা হয়? তো সেটা হবে 1949 সাল। ডেটটাও পড়বে 1 জানুয়ারি। আর 1935 সালে এটা 1 এপ্রিল। RBI গঠন হয় 1935 সালের 1 এপ্রিল আর জাতীয়করণ করা হয় 1949 সাল 1 জানুয়ারি। RBI এর প্রথম গভর্নর কে ছিলেন? স্যার অসবর্ন স্মিথ। আর প্রথম ভারতীয় গভর্নর? স্যার CD দেশমুখ। এখানে একটা প্রশ্ন হয় যে ভারতের কোন প্রধানমন্ত্রী একটা সময় রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন? তো তার উত্তর হবে ডক্টর মনমোহন সিং। রিসেন্টলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর চেঞ্জ হয়েছে। এর আগে কে ছিল? শক্তিকান্ত দাস। 2018 থেকে 24 সাল পর্যন্ত। এই 2018 সালটাও ইম্পর্টেন্ট, এখান থেকেও RRBর বিগত বছরের প্রশ্ন এসেছে যে শক্তিকান্ত দাস কোন বছর RBI এর গভর্নর হিসাবে অ্যাপয়েন্টেড হন। আর বর্তমানে কে আছেন? সঞ্জয় মালহোত্রা। 11 ডিসেম্বর 2024 থেকে কন্টিনিউ। ইনি কে ছিলেন? ফর্মার রেভিনিউ সেক্রেটারি। এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে ব্যাংকার্স ব্যাংকও বলা হয়। মানে ভারতের যতগুলো ব্যাংক আছে তাদেরও ব্যাংক হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। মানে আমরা টাকার প্রয়োজন হলে কোথায় থেকে লোন নিই? ব্যাংক থেকে। আর সামহাও কোনো ব্যাংকের যদি টাকার প্রয়োজন হয়, সে কার থেকে লোন নেবে? তো সেটা হচ্ছে RBI থেকে। সেজন্য RBIকে ব্যাংকার্স ব্যাংক বলা হয়। ইকোনমির ক্লাসে এগুলো আরো ডিটেলসে বলবো, এখানে জাস্ট কয়েকটা পয়েন্ট মনে রাখ। যেমন হচ্ছে রেপো রেট, আরেকটা হয় রিভার্স রেপো রেট।
এই দুটো খুব গুলিয়ে যায়। রেপো রেট হচ্ছে আরবিআই যখন একটা ব্যাংকে লোন দেবে, আর রিভার্স রেপো রেট এর উল্টো। সিম্পল ভাবে বললে এটাই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যখন কোনো ব্যাংকে লোন দেবে সেটা হবে রেপো রেট, আর এর উল্টো কেসটা হবে রিভার্স রেপো রেট। তার মানে আরবিআই কি কোনো ব্যাংক থেকে আবার লোন নেয়? অ্যাকচুয়ালি সেটা না। মনে করো একটা ব্যাংকের কাছে এক্সেস পরিমাণ টাকা রয়েছে এবং সেই টাকাটা ওই ব্যাংক ঠিকমতো ইউটিলাইজ করতে পারছে না। মানে ধরো কেউ লোন নিতে চাইছে না, সরকারি বন্ডগুলো বিক্রি হচ্ছে না, বিভিন্ন কারণ হতে পারে। তো সেই রকম ক্ষেত্রে কোনো ব্যাংকের ক্ষেত্রে যখন এক্সেস পরিমাণ টাকা থাকে, সেই ব্যাংক তখন আরবিআই এর কাছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা জমা রাখতে পারে, যার দরুন আরবিআই ওই ব্যাংকে আবার ইন্টারেস্ট দেয়। এই যে রেটগুলো দেখতে পাচ্ছ, রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো আর কিছু না, এক ধরনের ইন্টারেস্ট রেট। আরবিআই যখন যে ইন্টারেস্ট রেটে কোনো একটা ব্যাংকে লোন দেবে সেটা হবে রেপো রেট, আর এর উল্টোটা হচ্ছে রিভার্স রেপো রেট। আশা করি এই দুটো বুঝতে পেরেছো। আরেকটা পয়েন্ট হয় ব্যাংক রেট। ব্যাংক রেটটা আর কিছুই না, রেপো রেটেরই মতো। আরবিআই যখন কোনো ব্যাংককে কম সময়ের জন্য লোন দেয় সেটাকে বলা হয় রেপো রেট, আর বেশি সময়ের জন্য দিলে যে ইন্টারেস্ট রেটটা নেয় সেটাকে বলে ব্যাংক রেট। মনে করো 2 থেকে 14 দিনের মতো সময়ে কোনো ব্যাংকে লোন দিল, সেই ইন্টারেস্ট রেটটাকে বলবো রেপো রেট, আর 14 দিনের বেশি হলে সেটাকে বলবো ব্যাংক রেট। আরেকটা হয় আরবিআই যখন কোনো ব্যাংকে 1 দিনের জন্য লোন দেয় সেটাকে বলে এমএসএফ। এগুলো ইকোনমির ক্লাসে আরো ডিটেলসে আলোচনা করব। তাহলে আমি আরো একবার বলছি, দেখো, আরবিআই যখন কোনো ব্যাংকে লোন দেয় এটাকে কি বলে? রেপো রেট। রেপো রেটের আরেক নাম কি? ব্যাংক রেট। রেপো রেটটা কম সময়ের জন্য, ব্যাংক রেটটা বেশি সময়ের জন্য, আর একদিনের জন্য হলে সেটাকে বলে এমএসএফ, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। আর রিভার্স রেপো রেট এর ঠিক উল্টোটা। আর এই নামটা শুনে কি মনে পড়ছে? মুভির কথা। মুভির পপুলার গানটা কি ছিল? নাটু নাটু। কোন বছর অস্কার পায়? 2023 সাল। এই সালটা মনে রাখবে। ক্যাটাগরিটা কি ছিল? বেস্ট অরিজিনাল সং। আর থেকে মনে পড়ছে সিআরআর এবং এসএলআর, এই দুটো টার্ম হয়, এগুলো অনেকে গুলিয়ে ফেলে। সিআরআর মানে হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, আর এসএলআর মানে হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। এর পুরো নামের মধ্যে কি জিনিস সেটা লুকিয়ে আছে। প্রথমত দেখো, ক্যাশ রিজার্ভ রেশিও। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। মনে করো তুমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছো। প্রথমে কত টাকা দিলে? 100 টাকা। এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বলছে, ব্যাংককে বলছে যে তুমি যে 100 টাকাটা পেলে এর 4% আমাকে ক্যাশ হিসাবে দাও। তাহলে 4 টাকা ক্যাশ হিসাবে আরবিআই নিয়ে নিল। আর কি বলছে? এর থেকে 20 টাকা তুমি নিজের কাছে জমা রাখো। তাহলে তুমি 100 টাকা ব্যাংকে জমা দিয়েছো, যার থেকে 4 টাকা আরবিআই নিজের কাছে জমা রাখলো। কি হিসাবে? ক্যাশ হিসাবে। সেজন্য এটাকে ক্যাশ রিজার্ভ রেশিও বলা হয়। আর আরবিআই ওই ব্যাংকে যেটা বলছে যে তুমি নিজের কাছে 20 টাকাটা রেখে দাও, সেটা হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। এটা ব্যাংকে অর্ডার দিচ্ছে যে তুমি 20 টাকা নিজের কাছে রাখো। এটা ক্যাশের মাধ্যমে হোক বা কোনো বন্ডের মাধ্যমে হোক বা গোল্ডের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে একটা ব্যাংকে 20 টাকা রাখতে হবে, আর 4 টাকা আরবিআই এর কাছে ক্যাশ হিসাবে জমা রাখতে হবে। এটা 100 টাকা হিসাবে। তাহলে সিআরআর এবং এসএলআর এই দুটো নিশ্চয়ই বুঝতে পেরেছো। একটা ব্যাংক তার নিজের যত ডিপোজিট হবে তার 4% ক্যাশ হিসাবে রাখবে আরবিআই এর কাছে, আর 20% এর মতো, বর্তমানে সম্ভবত 18% আছে, এই পরিমাণ অ্যামাউন্ট ওই ব্যাংক নিজের কাছে রাখতে হবে। এটা ক্যাশ হিসাবেও হতে পারে, বন্ড হিসাবেও হতে পারে, আবার গোল্ড হিসাবেও হতে পারে। আমি এখানে যে বললাম একটা ব্যাংকের টোটাল ডিপোজিটের উপর, তো এই ডিপোজিট আবার 2 ধরনের হয়। একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট আর একটা টাইম ডিপোজিট।
আচ্ছা, এই জিনিসটা আমি ইকোনমিক ক্লাসেই করাবো, এটা এখানে থাক। তাহলে সমস্ত ব্যাংকের রেগুলেটর হচ্ছে আরবিআই। একইভাবে আমরা বিভিন্ন মাধ্যমে শুনি মিউচুয়াল ফান্ড অথবা স্টক মার্কেট, অথবা না, এই দুটো আলাদা জিনিস। মিউচুয়াল ফান্ড অ্যান্ড স্টক মার্কেট, ব্যাংকের রেগুলেটর কি বললাম? আরবিআই। আর মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেটের রেগুলেটর হচ্ছে সেবি, এসিবিআই, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কত সালে প্রতিষ্ঠা হয়? 1988 সাল। কিন্তু কোন বছর লিগ্যাল পাওয়ার হাতে পায়? 1992 সাল। এই দুটো বছর গুলিয়ে যায়। যদি প্রশ্ন আসে সেবি এস্টাবলিশ কত সালে হয়? 1988 সালে। বা এটা অন্যভাবেও আসতে পারে যে রেগুলেটরি বডি হিসাবে কত সালে প্রতিষ্ঠা হয়? 1988। আর স্ট্যাচুটরি বডি হিসাবে এটা কত সালে প্রতিষ্ঠা হয়? 1992। কোন অ্যাক্টের মাধ্যমে? সেবি অ্যাক্ট, এটা 1992 হয়েছিল। স্টক মার্কেট বা শেয়ার বাজার, প্রথমেই কার নাম আছে? বিএসই, বম্বে স্টক এক্সচেঞ্জ, এশিয়ার সব থেকে প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ। কত সালে প্রতিষ্ঠা হয়? 1875 সাল। 1875 স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ তৈরি করেছিল, তাই না? 1875 ওই বছরেই বম্বে স্টক এক্সচেঞ্জ তৈরি হয়। কোথায়? বম্বেতে। তোমরা দালাল স্ট্রিটের নাম শুনেছো, এটাও বম্বেতেই অবস্থিত। আরেকটা হয় এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। কত সালে প্রতিষ্ঠা হয়? যে বছর সেবি অ্যাক্ট এসেছিল, 1992। শেয়ার মার্কেট যে ওঠানামা করে কি দেখে বুঝতে পারি? ইন্ডেক্স। এবার এই যে দুটো স্টক এক্সচেঞ্জ আছে, বম্বে এবং ন্যাশনাল, দুটোর আলাদা ইন্ডেক্স হয়। বিএসসির হয় সেন্সেক্স, আর এনএসির হয় নিফটি, NIFTY। নিফটি 50ও বলা হয়। অনেক সময় এক্সামে বিভিন্ন দেশের স্টক ইন্ডেক্সগুলো দিয়ে দেয়। যেমন একটা ইম্পর্টেন্ট হচ্ছে নাসডাক, NASDAC, বা ডাও জোন্স। এই দুটো কার? ইউএসএ। একটা হয় নিক্কেই, NIKKEI, এরকমই কিছু একটা স্পেলিং হবে। নিক্কেইটা হচ্ছে জাপানের। এগুলোও তোমরা জেনে রাখো। রিসেন্টলি পিএসসির কোন একটা এক্সামে এসেছিল যে কোন ভারতীয় ব্যাংক আমেরিকা স্টক এক্সচেঞ্জে প্রথম নাম লেখায়? তার উত্তর কি ছিল? আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংক হলো একটা প্রাইভেট ব্যাংক, বেসরকারি ব্যাংক। সব থেকে বড় বেসরকারি ব্যাংকের নাম কি? এইচডিএফসি ব্যাংক। আর সব থেকে বড় সরকারি ব্যাংকের নাম এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। মার্কেট ক্যাপের ভিত্তিতে এইচডিএফসি কিন্তু এসবিআই থেকে বড় ব্যাংক, এটা মনে রাখবে। আচ্ছা, চায়নাতে প্রথম ব্রাঞ্চ খোলে কোন ভারতীয় ব্যাংক? তার উত্তর হবে এসবিআই। এটাও কোনো একটা এক্সামের প্রশ্ন ছিল। আর কোন ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড লঞ্চ করে? তার উত্তর হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। কোন ব্যাংক প্রথম বিদেশে তার ব্রাঞ্চ খোলে? ব্যাংক অফ ইন্ডিয়া, 1946 সাল সম্ভবত। আর কোন বিদেশি ব্যাংক প্রথম ভারতে ব্রাঞ্চ খোলে? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, হয়তো নাম শুনেছো। ভারতে প্রথম এটিএম তৈরি করে কোন ব্যাংক? মানে এটিএম মেশিন, এটা হচ্ছে HSBC ব্যাংক। হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, এর হেডকোয়ার্টার কোথায়? লন্ডন। এই ব্যাংক সর্বপ্রথম ভারতে এটিএম লঞ্চ করে কত সাল? 1987। রিসেন্ট পিএসসির আরও একটা এক্সামে এসেছিল যে ভারতের কোন ব্যাংক প্রথম কথা বলা এটিএম লঞ্চ করে? টকিং এটিএম। তার উত্তর কি হবে? ইউনিয়ন ব্যাংক। 2012 সালে গুজরাটের আহমেদাবাদে তৈরি করেছিল। এটিএম ফুল ফর্ম কি? অটোমেটেড টেলার মেশিন। এটিএম কার্ড হয় জানো? আচ্ছা, এই কার্ডকে বলা হয় প্লাস্টিক মানি, এটাও জেনে রাখো।
এটাও রিপিটেড একটা প্রশ্ন যে প্লাস্টিক মানি কাকে বলা হয়। তো প্লাস্টিক যেটা আছে সেটাই, এই হিসাবে মনে রেখো। ডেবিট কার্ড হয়, ক্রেডিট কার্ড হয়। কোন ব্যাংক প্রথম ডেবিট কার্ড লঞ্চ করে? আইসিআইসিআই ব্যাংক। আর কোন ব্যাংক প্রথম ক্রেডিট কার্ড লঞ্চ করে? সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। ডেবিট কার্ড আইসিআইসিআই ব্যাংক, ক্রেডিট কার্ড সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। আইসিআইসিআই ব্যাংক অনেক কিছু প্রথম করেছিল, যেমন ফার্স্ট মোবাইল ব্যাংকিং, ফার্স্ট ইন্টারনেট ব্যাংকিং, আর একটু আগেই দেখলে ফার্স্ট আমেরিকা স্টকে নাম লিখিয়েছিল। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই এন্ড আপ করলাম। পরের ক্লাসে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তার পোস্টমর্টম করব। ক্লাসটা কেমন লাগলো জানিও। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।